নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিগত কয়েকদিনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বারবার মনে হচ্ছে যে কাশ্মীরে ইতিহাস ঘটতে চলেছে, নতুন করে ইতিহাস লেখা হতে চলেছে এবং সেই দিকেই আরও বেশি করে ইঙ্গিত যায় লাস্ট দুদিনের ঘটনায়, যেখানে আমেরিকার তরফ থেকে কাশ্মীর নিয়ে বড় একটা স্টেটমেন্ট চলে আসে এবং ভারত পাকিস্তান হাই কমিশনের বাইরে একেবারে বুলডোজার নিয়ে অ্যাকশনে নেমে গেছে। ইয়েস, বুলডোজার নিয়ে পাকিস্তান হাই কমিশনের বাইরে একের পর এক ব্যারিকেড থেকে ট্রাফিক বুলার্ড পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য যে ভবিষ্যৎ কোন দিকে টার্ন নিচ্ছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম যে ভদ্রলোকের নাম দিয়ে আমি শুরু করছি, সার্জিও গোর। ইনি কে? এনার দুটো পরিচয়। প্রথম পরিচয়, ইনি আমেরিকার অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া, ভারতে। আমেরিকা ভারতের মতো একটা জায়গা, ভারতের মতো একটা দেশ যেটা সারা পৃথিবীতে সব থেকে বেশি পপুলেশন হোল্ড করে, সারা পৃথিবীর ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 4th র্যাঙ্কে থাকে এবং মেজর ইকোনমিগুলোর মধ্যে একটা, এবং উদীয়মান শক্তি, চীনের জাস্ট পাশে অবস্থান। এই রকম দেশ ভারতে আমেরিকার তরফ থেকে অ্যাম্বাসাডার করে যাকে পাঠানো হয়, আপনি নিশ্চিতভাবে এটা ধরতে পারেন যে আমেরিকার অফিসারদের মধ্যে ফাইনেস্ট ব্রেনকে আমেরিকা ভারতে পাঠায়। দুই, এবারে সার্জিও গোর যিনি এসছেন, বেশ কিছু মাস আগেই এসছেন ভারতে অ্যাম্বাসাডার হিসেবে উনি, তিনি কিন্তু কেবল ভারতের অ্যাম্বাসাডার নন, তিনি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, আমি বলছি না, অন্য কোনো মানুষ বলেননি, যে এই সার্জিও গোর হচ্ছেন স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। তো ইনি এমন একটা পাওয়ার হোল্ড করেন যে ইনি যে ডিসিশন নিচ্ছেন সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার ব্যাপারে, সেটাই আমেরিকার সিদ্ধান্ত। এই লেভেলের পাওয়ারফুল প্রোফাইলের একজন মানুষ ভারতে আমেরিকার অ্যাম্বাসাডার হিসেবে বসে রয়েছেন। এবার আপনি ভাবছেন, তো এত কিছু জেনে আমি করব কি? এত কিছু জেনে করবেন, প্রথম কথা যারা স্টুডেন্ট তাদের তো পরীক্ষায় লাগবে যে সার্জিও গোর কে, তার প্রোফাইল কি। এবার আমাদের বুঝতে হবে এই সার্জিও গোর কাশ্মীর সম্পর্কে কি বলেছেন। উনি দুদিনের কাশ্মীর ভিজিটে গেছিলেন, সেখানে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে ওনার কথাবার্তা হয়। দুদিনের ভিজিট ছিল, অনেক জায়গায় উনি ঘোরেন। তারপর ভিজিট শেষে উনি একটা শব্দ বলেন যে কাশ্মীর হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া। ও স্যার এমনি বলেছে, সার্জিও গোর বলছেন, কোনো রাজনৈতিক নেতা নয়, ডোনাল্ড ট্রাম্পও নয়। কারণ আমি সব সময় দেখবেন রাজনৈতিক নেতাদের থেকে যারা ফরেন অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টে অফিসিয়াল পোস্ট হোল্ড করেন তাদের কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ডিকোড করি। তার কারণ আছে। আপনারা অনেক সময় রেগে যান, হ্যাঁ মোদি এটা করলো, আর আপনি বলছেন অফিসাররা করেছে। পিএম মোদি হোক, এর আগে মনমোহন সিংই হোক, যেই হন, ভবিষ্যতেও যেই করবেন, তিনি সামনে থেকে দেশকে রিপ্রেজেন্ট করছেন, অবশ্যই তার অনেক অবদান আছে, যারাই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভবিষ্যতেও হবেন। কিন্তু ভারত যেহেতু ডেমোক্রেটিক দেশ, আমাদের এখানকার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মেন চিন্তা সব সময় থাকে আমাকে ভোটে জিতে আসতে হবে। যদি ভোটে জিততেই না পারি তো কাজ কি করে করব? কাজেই তাদের অনেক সময় এমন অনেক কিছু বলতে হয় যাতে করে বেশি ভোট পাওয়া যায়, পপুলারিটি পাওয়া যায়। কিন্তু যারা ফরেন সার্ভিসের অফিসার, তাদের ভোট পাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তারা কেবল নিজের কাজটা করছেন এবং সেটাই বলবেন যেটা অফিসিয়ালি প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং একটা শব্দ বলার আগে 10 বার ভেবে তিনি কথা বলেন, সেইভাবেই তারা ট্রেন্ড। যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড জিওপলিটিক্সের ওপর ইম্প্যাক্ট ফেলবে। কাজেই সার্জিও গোর এমনি ভুলভাল কিছু বলে দিলেন এমনটা নয়।
উনি যখন বলছেন কাশ্মীর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটা মেসেজ যাচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিচ্ছে। এবং এর তাৎপর্য কোথায়? এর তাৎপর্য হলো, আপনি যদি ভারতের ম্যাপ দেখেন, পৃথিবীর বেশিরভাগ জায়গায় ভারতের ম্যাপে দেখবেন পিওকে কে দেখানো হয় না। এতদিন তাই হতো, সারা পৃথিবীকে জানানো হতো, সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা যে যেখানে গ্লোব দেখছে, স্কুলে ম্যাপ শিখছে, যে এই জায়গাটা তো ভারতের নয়, এটা পাকিস্তানের। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউরোপ এবং আমেরিকা সেই 1947 থেকে পাকিস্তানকে ফেভার করে এসছে, ভারতকে ফেভার করেনি। তার কারণ কি? তার কারণও বহুবার বলেছি, যে ওদের এটুকু মনে হয়েছিল যে ভারত দেশটা উন্নতি করতে পারে, সম্ভাবনা আছে, একে আমরা সাপোর্ট করে বিপদ বাড়িয়ে লাভ নেই। যে উন্নতি করতে পারবে না, দুর্বল, আমরা তার দিকে থাকবো, আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। যে উন্নতি করতে পারে তাকে ডাউন করে দিতে হবে। এবার যখন আমেরিকা এবং তার স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া তিনি বলছেন যে জম্মু কাশ্মীর ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, সারা পৃথিবীর, ইউরোপ হোক, আমেরিকা হোক, অন্যান্য দেশ হোক, এবং আমেরিকা কিছু বললে আফ্রিকা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, ছোট ছোট দেশগুলো জেনারেলি সেটাকে মেনে নেয়। সুপার পাওয়ার বলছে ভাই চলো এটাকেই অ্যাকসেপ্ট করে নি, ঝামেলা বাড়িয়ে লাভ কি? সব জায়গার দেখবেন ন্যারেটিভ এবং ম্যাপ চেঞ্জ হতে শুরু করে দেবে। এবার আমার মনে একটা সন্দেহ, জাস্ট সন্দেহ, আমার কাছে কোনো তথ্য নেই, তথ্য থাকলে আমি তথ্য দিয়ে বলে দিই, যে এটা কি এফসিআর এ বোঝাপড়ার জন্য কোনোভাবে হয়েছে জানি না, যে আমেরিকা হয়তো এফসিআর এ নিয়ে ভারতকে এতটা চাপ দিয়েছে, টিম ইন্ডিয়া, মোদিজির টিম, তারা হয়তো এটা বিচার করে দেখেছে যে ভাই এফসিআর এ আমাদের করা যাবে না এই মুহূর্তে, অন্তত আরো কিছু মাস আমেরিকা যা বলছে মেনে নি, মেনে যখন নিতেই হচ্ছে আমেরিকাকে অন্যদিকে চাপ দিই, আমরা এটা মানবো, আমাদের কাশ্মীরকে অ্যাকসেপ্ট করে নাও, দেন আমাদের লং টার্ম অন্য যে এজেন্ডা ছিল অন্তত সেটাকে সাকসেসফুল করে নি, এফসিআর এটাকে আবার পরে দেখে নিচ্ছি। হতে পারে। জিওপলিটিক্সে এই ধরনের ব্যাক চ্যানেল আন্ডারস্ট্যান্ডিং নেগোসিয়েশন প্রচুর হয়। আমি জানি না, আমার মনে হলো। কেন মনে হলো? কারণ হঠাৎ করে এদিকে সার্জিও গোর কাশ্মীরকে ভারতের অংশ বলে দিচ্ছে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ভারতকে নিয়ে দুদিন ধরে। কি পোস্ট করছে? বলছে সারা পৃথিবীতে যেখানে সব থেকে বেশি ভোটার সেই ভারত, তারা ইভিএম এর মাধ্যমে এত সুন্দর ভোট করাচ্ছে, আমেরিকা এখনো ইভিএম আবিষ্কার করতে পারেনি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং জ্ঞানেশ কুমারের সঙ্গে আমার কথা হচ্ছে, আমেরিকায় কিভাবে ইভিএম সিস্টেম সেট আপ করা যায় যাতে করে আমরাও ভারতের টেকনোলজি ইউজ করতে পারি। দেখুন, ভারতের টেকনোলজি আমেরিকা নিতেই পারে, কথা সেটা না, কিন্তু ভারত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে তো লোকে পড়াশোনা করে না, ইংরেজরা সভ্য মানুষ, ভারতীয়রা তো অসভ্য বর্বর মানুষ, এইরকম ন্যারেটিভ যারা চালাতো, তারা ভারতের সত্যি ইভিএম আর ইউপিআই কামাল করে দেওয়া দুটো জিনিস সারা পৃথিবীতে অন্য কোনো দেশ এখনো পর্যন্ত এই লেভেলে বানাতে পারেনি। কিন্তু বাকি পৃথিবীর খুব ইগো, ভারতের জিনিসকে সম্মান দেব না, রিকগনিশন দেব না। রেডিও কে আবিষ্কার করেছে? আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছে। না না না, ওনার নাম বলবো না, আমরা বলবো ইউরোপের অন্য একটা বিজ্ঞানী করেছে, তার পরপরেই জগদীশ চন্দ্র বসু করেছে। না, জগদীশ চন্দ্র বসু আগে করেছে। বাট ইউরোপ আমেরিকা কখনো ভারতকে স্বীকৃতি দিতে চায়নি। তারা গোটা পৃথিবীতে, ডোনাল্ড ট্রাম্প ভারতের সিস্টেম নিয়ে, টেকনোলজি নিয়ে ঢাকঢোল পিটিয়ে ভারতের সফট পাওয়ার এত বাড়াচ্ছে, সন্দেহ আমার ওখানেই এলো, যে ভারতের সঙ্গে ব্যাক চ্যানেল কিছু তো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে আমাদের সফট পাওয়ার বাড়িয়ে দিতে হবে, ভারতকে রিকগনিশন দিতে হবে, যাতে করে সারা পৃথিবীর লোকজন আর ভাবে আচ্ছা ভারতীয় টেকনোলজি মানে আলাদাই ব্যাপার। আর এদিকে আমাদের কাশ্মীরকে আমাদের পাইয়ে দিতে হেল্প করতে হবে। এরকম কিছু তো, কিসের বিনিময় আমি তো জানি না, আমার প্যাটার্ন ডিকোড করে মনে হচ্ছে হয়তো ব্যাক চ্যানেল নেগোসিয়েশনে এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং হলেও হতে পারে।
এবং এতদিন পর্যন্ত আমেরিকার কাছে খবর ছিল না যে ভারতের ইভিএম এই লেভেলের সুপার স্ট্রং একটা মেকানিজম। এবার এতদিন পর হঠাৎ করে ভারতকে রিকগনিশন করতে শুরু করে দিল আমেরিকা। যাই হোক, দেখা যাক, যত ভারতের সফট পাওয়ার বাড়বে, ভারতের সম্পর্কে সারা পৃথিবীর কাছে ভালো বার্তা যাবে, যাওয়াই উচিত। তাতে করে আমাদের দেশের লাভ, প্রত্যেকটা মানুষের। এবং কাশ্মীর যত তাড়াতাড়ি আমাদের দেশের মধ্যে পুরোপুরি মার্জ হয়ে যাবে বলতে আমাদের ল্যান্ড আমরা ফিরে পাবো, প্র্যাকটিক্যাল অধিকার, ততই ভালো। আর একটা ব্যাপার দ্রুত ঘটতে পারে। কি ব্যাপার? যেটা ঘটতে পারে সেটা হচ্ছে আমেরিকা ভারতের ব্যাপারে, কাশ্মীরে যাওয়ার ব্যাপারে ট্রাভেল অ্যাডভাইজারি চেঞ্জ করে দিতে পারে। আমেরিকা এতদিন ট্রাভেল অ্যাডভাইজারি দিয়ে রেখেছিল কাশ্মীরে যেন মানুষজন সাবধানে যায়, যেন না যায়। সার্জিও গোরের ভিজিটের পর এই ট্রাভেল অ্যাডভাইজারি আমেরিকা চেঞ্জ করে দিতে পারে যে কাশ্মীর ইজ সেফ, যে কেউ যেতে পারেন। আমেরিকা যদি কোনো জায়গার সম্পর্কে ট্রাভেল অ্যাডভাইজারি চেঞ্জ করে না, আমেরিকার সফট পাওয়ার এতটা, সারা পৃথিবীতে আমেরিকাকে এখনো এতটা মান্যতা দেওয়া হয় যে ইন্টারন্যাশনাল পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। দলে দলে বিদেশি পর্যটক কাশ্মীরে ঘুরতে চলে আসবে। কাশ্মীরের ইকোসিস্টেম এবং ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমি বদলে যাবে ট্যুরিজমের মাধ্যমে। এটা হয় কিনা দেখা যাক, মনে হচ্ছে হতে পারে। আমি এখনো নিশ্চিত করে কিভাবেই বা বলতে পারি, আমি তো আর আমেরিকার কি কথা হচ্ছে সেটা জানি না। আমি প্যাটার্ন ডিকোড করতে পারি, 95% ক্ষেত্রে সেটা মেলে, এটুকুই। এবং এই যে ঘটনা ঘটেছে, এর ইম্প্যাক্ট ভারতবাসী কতটা বুঝলো না বুঝলো আমি তো জানি না, কিন্তু যাদের ওপরেই হ্যামারিংটা করা হয়েছে তারা বুঝে গেছে। পাকিস্তান বুঝে গেছে যে বড় বিপদ আসতে চলেছে পাকিস্তানের ওপর। ভারতবাসীকে আমি একটাই কথা বলবো, আমেরিকা দুটো স্টেটমেন্ট আমাদের ফরে দিয়েছে বলে ওদের বিশ্বাস করবেন না, একদম না। আমেরিকার সঙ্গে যতগুলো স্টেপ চলা হবে প্রত্যেকটা সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে চলা উচিত, কারণ আমেরিকা যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে। তো আমেরিকা আমাদের বিশাল বন্ধু হয়ে গেছে, একদম না। ওকে, পাকিস্তান সঙ্গে সঙ্গে পাকিস্তানে আমেরিকার যে অ্যাম্বাসাডার আছে তাকে সামন করে নিয়েছে। সামন করা মানে একদম ডেকে পাঠানো। যে কি সব বলেছে সার্জিও গোর, কাশ্মীর নাকি ইন্ডিয়ার ইম্পর্টেন্ট পার্ট, আমরা ডিমার্সে জানাচ্ছি। ডিমার্স ফরেন পলিসির টার্মে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট শব্দ। ডিমার্স মানে আপত্তি জানানো, ওয়ার্নিং দেওয়া, স্ট্রংলি ডিসএগ্রি করা। ডিমার্স মানে দুটো দেশের যে বৈদেশিক, দুটো দেশের মধ্যে যে সম্পর্ক, কূটনৈতিক ডিপ্লোম্যাটিক সম্পর্ক, সেটা অনেকটা নিচে নেমে আসা। পাকিস্তান মরণ কামড় দিতে চেষ্টা করছে আমেরিকাকে, একের পর এক, সামন প্রথমে, তারপরেই ডিমার্স। এই স্টেপগুলোর অত্যন্ত গুরুত্ব আছে এবং ওয়েট আছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে। পাকিস্তান বুঝে গেছে যে আমেরিকা এই স্টেটমেন্ট দিচ্ছে মানে তো সারা পৃথিবীতে ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের কি হবে। তো এই অবস্থা, টোটাল অবস্থাটা আশা করি আমি আপনাকে পরপর বোঝাতে পারলাম। এবার এরপরে পাকিস্তান কি করেছে, পাকিস্তানে তো ভারতের হাই কমিশন আছে। যেরকম অন্য দেশে অ্যাম্বাসি হয় এবং অ্যাম্বাসাডার হয়, যেমন আমেরিকার অ্যাম্বাসি আছে আমাদের দেশে, অ্যাম্বাসাডার আছে সার্জিও গোর, ঠিক সেরকম পাকিস্তানে ভারতের হাই কমিশন আছে এবং হাই কমিশনার আছে। আর ভারতেও পাকিস্তানের হাই কমিশন আছে, হাই কমিশনার আছে। কেন? কারণ যে দেশগুলো ব্রিটিশ শাসনের মধ্যে ছিল সেই দেশগুলোকে বলা হয় কমনওয়েলথ কান্ট্রিজ। আর এই কমনওয়েলথ কান্ট্রিজের একে অপরের যে রাজদূত বা রাষ্ট্রদূত, তাদের বলা হয় হাই কমিশনার এবং জায়গাটাকে বলা হয় হাই কমিশন। আর কমনওয়েলথের বাইরের দেশগুলো হচ্ছে অ্যাম্বাসি, অ্যাম্বাসাডার। বোঝা গেল আশা করি। তো পাকিস্তান রেগে মেগে ভারতের যে হাই কমিশন আছে ইসলামাবাদে, সেইখান থেকে, যে আমাদের হাই কমিশনের বাইরে কি থাকে, কিছু রেলিং থাকবে, কিছু ট্রাফিক গার্ড থাকবে, ওইগুলোকে সরিয়ে দিয়েছে। এগুলো দরকার নেই, সরিয়ে দিয়েছে।
তাতে করে কি ভারতের প্রবলেম হবে না? ক্রাউড ম্যানেজমেন্ট, কোনো প্রোটেস্ট কেউ দেখাচ্ছে, ফার্স্ট লেভেল ওই জায়গাটা সেফটি সিকিউরিটির জন্য আটকানো থাকে, অ্যাজ সাচ বিশাল প্রবলেম নয়, কারণ তার ভেতরেও সেফটি সিকিউরিটি সবকিছুই থাকবে, বাইরের দিক থেকে কিছু ব্যারিকেড ফেন্সিং এগুলো সরিয়ে দিয়েছে। এবার ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে এর অনেক মাহাত্ম্য আছে। ডিপ্লোমেসিতে এক একটা স্টেপ অনেক কিছু মেসেজ দেয়। ভারত তো ভারত, নিউ ইন্ডিয়া, যেমন অ্যাকশন এসছে পাকিস্তান থেকে, ইন্ডিয়া রিঅ্যাকশন স্টেপে চলে গেছে। ইন্ডিয়া কি করেছে? পাকিস্তানের যে হাই কমিশন অফিস আছে দিল্লিতে, সেখানে পাকিস্তানের যে ভিসা সেকশন আছে না, সেইখানে যা ইনস্টলেশন ছিল ভারত ওগুলো সরায়নি, বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দিয়েছে। তো ইন্ডিয়ার বুলডোজার অ্যাকশন পাকিস্তান হাই কমিশনের জায়গায়, তার বাইরে সারা পৃথিবী নোটিস করছে, ভাই বুলডোজার নিয়ে চলে গেছে ইন্ডিয়া, সারা পৃথিবীতে মনে হয় প্রথমবার, দিয়ে গার্ড রেল থেকে ট্রাফিক ডিভাইডার ইত্যাদি যা ছিল ওগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়েছে, এবং কয়েকটা আনঅথরাইজড কনস্ট্রাকশনও ছিল টেম্পোরারি, গার্ড ইত্যাদি যাতে ভেতরে দেখা না যায় ওইগুলোকেও গুড়িয়ে দিয়েছে। এবার পাকিস্তান তেলে বেগুনে জ্বলে উঠেছে, স্বাভাবিক, যে ভাই আমি 1 ঘা দিলাম, ইন্ডিয়া 5 ঘা দিল, সারা পৃথিবীর সামনে অসম্মান বেইজ্জতি করা, বুলডোজার নিয়ে চলে এসছে হাই কমিশনে আমাদের। হাই পসিবিলিটি রয়েছে যে কোনো মুহূর্তে পাকিস্তান ইন্ডিয়াকে অ্যাটাক করতে পারে। কিসের জন্য? ওদের হাই কমিশনের ওখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে? না না, একদমই না। এটা তো একটা ঘটনা মাত্র, ছোট্ট 1%-এর ইম্প্যাক্ট হতে পারে। দুটো দেশের কূটনৈতিক সম্পর্ক কতটা তলানিতে নেমে গেছে সেইটা বোঝার জন্য আমরা এই পয়েন্টটা বুঝলাম। পাকিস্তান যে কোনো মুহূর্তে ইন্ডিয়াকে অ্যাটাক করতে পারে, তার বেশ কয়েকটা কারণ আছে। পাকিস্তানের ভেতরের অবস্থা খুব খারাপ। বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানি সেনাকে বেধড়ক পেটাচ্ছে। দেশের মধ্যে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, এরা নেটওয়ার্ক গঠন করছে। পিওকেতে কি মারাত্মক প্রোটেস্ট চলছে এখনো আমরা প্রত্যেকে দেখছি। ভারত এত প্রেসার সত্ত্বেও নিজের স্ট্যান্ড পয়েন্টে ফিক্সড, জল দেব না মানে দেব না, পৃথিবীর কোনো দেশ আমাদের সংকল্প থেকে টলাতে পারবে না। পাকিস্তান জল পাচ্ছে না, পাকিস্তানের মানুষ তো সরকারের উপর রেগে যাচ্ছেই, যে কি বিশাল হরিদাস পাল সরকার, মুখে গল্প বলে গেল ভারতের 6টা না 7টা রাফায়েল ভেঙে দিয়েছি, আকাশ থেকে ফেলে দিয়েছি, এতদিন ধরে জল দিচ্ছে না, ইন্টারন্যাশনাল নিয়ম আছে সেইটা ভারতের কিছু করতে পারছে না, ভারতকে ওইটুকু চাপ দিতে পারছে না, গল্প বলে যাচ্ছে। গল্প বলে আপনি মানুষকে কদিন শান্ত রাখবেন? পাবলিক তো ডিমান্ড করবে যে ভাই তুমি এত স্ট্রং সরকার, ভারতের থেকে জলটা আদায় করে আনো, সেটা পারছো না, ভারত তো নিজের ডিসিশনে স্টিক করে বসে রয়েছে, তো কে স্ট্রং সে তো দেখাই যাচ্ছে। এবং দেশের মধ্যে মারাত্মক ইনফ্লেশন, কারণ ভারত যে ননস্টপ রাশিয়ার থেকে ক্রুড অয়েল এনে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে দেশের মধ্যে অয়েল প্রাইসকে স্টেবল রেখেছে, কমাতে পারেনি, 3-4 টাকা বেড়েছে, বাট 3-4 বছরে স্টেবল আছে। পাকিস্তানে হুহু করে বেড়ে গেছে তেলের দাম বহু গুণ, কারণ ওরা তো রাশিয়া থেকে তেল আনতে পারেনি, আমেরিকা বকবে, ভারত আমেরিকাকেও পরোয়া করেনি। ইনফ্লেশন বেড়ে গেছে, মানুষ খেপে যাচ্ছে, খেতে পাচ্ছে না। অপারেশন সিঁদুরের গল্প বলে মানুষকে কিছুদিন চুপ রাখিয়েছিল পাকিস্তান, না আমরা সব মেরে দিয়েছি, রাফাল ভেঙে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি। ভারত কি করেছে? তথ্য, প্রমাণ, ডেটা, ছবি, ভিডিও একের পর এক রিলিজ করেছে। প্রথম 1 মাস পাকিস্তান নেচে নিয়েছে, হ্যানা করেছি ত্যানা করেছি, তারপর ভারত শুরু করেছে একটা একটা করে ভিডিও আর ছবি দেওয়া, যে হয়ে গেছে তোমার খেলা, গল্প শেষ, এবার আমি তথ্য দিচ্ছি। পাকিস্তানিরা প্রথম 2-3 না সব মানি না, ভুয়া খবর, বাংলায় বলেনি, ওরা ওদের ভাষায় বলেছে, হিন্দি উর্দুতে। তারপর তো নিজেরাও মনে মনে সবাই বুঝতেই পারছে যে না, কোথায় ভুয়া খবর, মানে সবই তো একটা ভিডিওকেও তো ভারতের সেনাবাহিনী যা দিল আমরা তো ফেক বা এআই বলতে পারলাম না, সবই তো সত্যি, আমাদের দেশ তো একটা ভিডিওও দিতে পারলো না। তো দিনের শেষে তো সত্যের জয় হবেই।
ফেসবুকে আমাকে নিয়ে অনেকে লেখে, স্কিল বাংলা হেন তেন এটা সেটা, কিছু বাজে অপশব্দ ভাষা, কিন্তু ওখানেও যারা লেখে 20 জন হয়তো তার কাটা পাবলিক থাকতে পারে যারা তাদের সমর্থনও করে, বাট ওই পোস্টটা যে 20,000 লোক দেখে, তারা পরের দিন স্কিল বাংলা চ্যানেল খুঁজে দেখে যে মানে কোনো কথাই তো এই লোকটা তথ্য বা প্রমাণ ছাড়া তো বললো না। যদি বলে ভারত এগোচ্ছে, কোথায় কোথায় এগোচ্ছে, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, সেটাও তো এই লোকটা তথ্যই দেখায়। আজ অব্দি তো শুভদীপ স্যারের দেখানো কোনো তথ্যকে চ্যালেঞ্জ করতে পারলাম না যে এই তথ্যটা ভুল আছে। তো এই লোকটাকে গালিগালাজ করে নেগেটিভ কথাবার্তা বলে 2-3 দিন লোককে বোঝানো যাবে, তারপর 4 দিনের দিন লোক তো বলবে ভাই আজ অব্দি তুমি একটা তথ্য দিতে পারছো না, ইনি তো রোজ ঠিক তথ্য দিয়ে কথা বলেন। তো ভারতীয় সেনাবাহিনীও ওই ফরম্যাটেই চলে, মানে ওনারা যে ফরম্যাটে চলেন আমি ওনাদের ফলো করি, থরি ওনারা আমাকে ফলো করবেন। আমি তো তথ্য দিয়ে কথা বলবো, আমি তো প্রমাণ দিয়ে দেবো, তুমি প্রমাণ দাও। মানুষকে ভুল বুঝিয়ে তুমি কদিন রাখবে? তো পাকিস্তান ভেতরে ভেতরে ফ্রাস্ট্রেটেড, নিজের দেশের জনগণকে থামিয়ে রাখতে ওদের কাছে একটাই উপায়, ইন্ডিয়াকে অ্যাটাক করতে হবে, জনগণকে বোঝাতে হবে দেশের পাশে থাকো, যুদ্ধ চলছে, এছাড়া মানুষকে ওরা হ্যান্ডেল করতে পারবে না। ডিপ্লোম্যাটিক রিলেশন এত নেমে যাচ্ছে, ভেবেছিল ইন্ডিয়ার ওখান থেকে ব্যারিকেড ট্যারিকেড সরিয়ে সারা দেশে দুদিন হিরো সাজবে, ইন্ডিয়া বুলডোজার দিয়ে গুড়িয়ে টুড়িয়ে দিয়ে ওদের দেশের লোকে তো আরো খেপে গেছে যে আমাদের হাই কমিশনের বাইরে ইন্ডিয়া বুলডোজার নিয়ে চলে এসছে, তোমরা তাও কিছু করতে পারো না। ওরা যা করতে যাচ্ছে উল্টো হচ্ছে। এবং ইন্ডিয়া না যত দিন যাচ্ছে নিজের দেশের ইন্টারনাল সিকিউরিটি মারাত্মক স্ট্রং করছে। তো পাকিস্তান এত বছর ধরে ইন্ডিয়াতে যে নেটওয়ার্ক বানিয়ে রেখেছিল স্লিপার সেলের, সেই নেটওয়ার্ক আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখুন এসবিএন শাহবাজ ভাটি নেটওয়ার্ক তৈরি করতে কত সময় লেগেছে, কত টাকা লেগেছে পাকিস্তানের, এক একজনকে রিক্রুট করেছে, ট্রেনিং দিয়েছে, টাকা ঢেলেছে। ভারত একদিনে 200 জন জঙ্গিকে অ্যারেস্ট করে নিয়েছে। মানে ওই বৃষ্টি পড়ার আগে আমাদের সেনাবাহিনী আমাদের মাথায় ছাতা ধরেছে বলে আমরা বুঝতে পারছি না আমরা কি থেকে বেঁচে গেলাম। 200টা জঙ্গি অপারেটিভ ঘুরে বেড়াচ্ছিল আমার আপনার পাশে। পাকিস্তানের মাথায় হাত যে আরো যত দিন যাবে আমাদের এত বছর ধরে তৈরি করা যে অ্যাসেট ইন্ডিয়াতে নেটওয়ার্ক কিন্তু একের পর এক ধ্বংস হচ্ছে। তো অ্যাটাক এখনই করো। এবং আপনি দেখুন না ভারত একের পর এক সবকিছুকে বাঁধছে। দেখছেন গ্যাসের কেওয়াইসি হচ্ছে 2011-12 থেকে শুরু হয়েছে সব কানেক্ট করা, ব্যাংক অ্যাকাউন্ট, ওর সঙ্গে প্যান, ওর সঙ্গে আধার, ওর সঙ্গে ফোনের সিম, তার সঙ্গে আবার ব্যাংক অ্যাকাউন্ট, তার সঙ্গে গ্যাস। আপনি বাঁচবেন কোথা দিয়ে? কোনো জঙ্গি ইন্ডিয়াতে থাকবে, ও ফোন ইউজ করবে, সিম দিয়ে ট্র্যাক হবে, ও টাকা তুলবে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ট্র্যাক হবে, ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাঁচবে তো প্যান কার্ডে ট্র্যাক হবে, প্যান থেকে বাঁচবে তো আধার কার্ডে ট্র্যাক হবে, আধার কার্ড ফেক বানিয়েছিল তো এসআইআর হচ্ছে, ভোটার লিস্ট হচ্ছে, ফেক আধার কার্ডের লোকজন সীমান্ত দিয়ে পালাচ্ছে। সেখান থেকে বাঁচবে কোনো জায়গায় কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে, গ্যাস কানেকশন নিয়ে রান্না বান্না করছে, বোম বানানো শিখছে, গ্যাস কানেকশনে ধরা পড়বে। সব জায়গা ইন্ডিয়ান গভর্নমেন্ট বাঁধছে একের পর এক, এক একটা ক্লিকে পুরো ডেটা চলে আসবে। আপনি দিল্লিতে দেখুন 2,500 রেপিস্ট, মার্ডারার, জামিনে থাকা অপরাধী, তারা স্টুডেন্টদের সঙ্গে আন্দোলনে মিশে গেছিল। ওরা নিট পরীক্ষার্থী না, জেলে ছিল এতদিন, জেল থেকে বেরিয়ে আন্দোলনে মিশে গেছিল, যেখানে কিছু একটা করে দেবো, স্টুডেন্টদের নামে দোষ পড়বে। দিল্লি পুলিশ এআই দিয়ে, ক্যামেরা দিয়ে ফেস রিকগনিশন করে 2,500 জনকে ধরে নিয়েছে। সারা দেশে কেউ দিল্লি পুলিশের এগেনস্টে কিছু বলতেও পারছে না। দিল্লি পুলিশ তো প্রমাণ দিয়ে দিচ্ছে, এই যে র্যাপিস্ট, এই যে জামিনে আছে, এরা এখানে ঘুরে বেড়াচ্ছে, এদের তো আমি ধরবই। এবার এই ডেটাবেস তো একদিনে বানানো হয়নি, তাহলে কি কি লেভেলের সবকিছু কানেক্ট করতে হয়েছে, তবে গিয়ে আজকে ফল পাচ্ছি আমরা। এবং গোটা দেশের মধ্যে একটা ন্যাশনালিজম স্প্রেড হচ্ছে। আমি দেখি হয়তো স্কিল বাংলার ভিডিও কিছু মানুষের মনে হয় যে এটা শেয়ার করা উচিত, দেশের ন্যাশনালিজম বাড়বে, প্যাট্রিয়টিজম বাড়বে। আমাকে বলতে হয় না,
আমি এক একদিনের ভিডিও ডেটা অ্যানালিটিক্স দেখে অবাক হয়ে যাই। এক একটা ভিডিও হয়তো 2000-5000 জন মানুষ শেয়ার করেছেন। এটা কার আমি চিনি না, কেউ শেয়ার করে এসে কমেন্টে বলছেন আমি শেয়ার করি, আমাকে সম্মান দিন, রিকগনিশন দিন। প্রত্যেকে দেশের কাজ করে যাচ্ছে নিজের মতো করে। কেউ হয়তো 5 জনকে শেয়ার করে রেখেছে, কেউ হয়তো 10 জনকে শেয়ার করে রেখেছে, যে 10 জনকে শেয়ার করলে 2 জন ন্যাশনালিস্ট হবে, 2 জন দেশপ্রেমী বাড়লে আমার দেশ এগোবে। যে যার মতো সাইলেন্টলি দেশের কাজ করে যাচ্ছে। তো পাকিস্তান দেখছে ভাই আর 5 বছর পর তো ইন্ডিয়াতে দাঁত ফোটাতে পারবো না, যদি অ্যাটাক করতে হয় এই মুহূর্তে তবু করে নাও। এই মুহূর্তে ইন্ডিয়া অতটাও স্ট্রং হয়ে যায়নি, স্ট্রং হচ্ছে। তো সব দিক থেকে, এবং কাশ্মীর নিয়ে ভারত যে গতিতে এগোচ্ছে, পাকিস্তানের কাছে এটুকু তো ক্লিয়ার যে 2-3 বছর আর পেয়ে গেলে এরা কাশ্মীরকে ছিনিয়ে নেবে। কোন কাশ্মীরকে? যেটা পাকিস্তান ইল্লিগালি অকুপাই করে রেখেছে। কারণ গোটা কাশ্মীরটা আমাদের জায়গা, কাজে আমরা তো ছিনিয়ে নেব না, আমরা নিজেদের অধিকার ফিরিয়ে নেব। ছিনিয়ে নেব ইল্লিগালি অকুপাই করে রাখা অংশটা। তো পাকিস্তান জানে সময় খুব কম, কিছু তো একটা করতে হবে। আর কিছু একটা কয়েক মাসের মধ্যে হতে পারে, হাই পসিবিলিটি। কারণ যত দিন যাচ্ছে আপনি দেখুন ব্যাপার কোন দিকে যাচ্ছে। ডিপ্লোম্যাটিক, ভারত আমেরিকাকে মানিয়ে নিয়েছে যে কাশ্মীর ভারতের। আপনি দেখুন মিলিটারি, আলাদা লেভেলে আমাদের মিলিটারি রেডি হয়ে বসে আছে। 15ই আগস্টে অজিত দোভাল স্যারের এবং অপারেশন সিঁদুরে যুক্ত হাই র্যাঙ্কিং সব মিলিটারি অফিসারদের একটা ডকুমেন্টারি ছোট্ট ভিডিও বেরিয়েছিল, দেখেছিলেন? যে কোন লেভেলে রেডি হয়ে বসে আছে আমাদের মিলিটারি। নেক্সট, আমাদের যখন ডিপ্লোমেসি রেডি, বাকি পৃথিবীর সেটেলড, মিলিটারি রেডি, আমরা জানি সামরিক শক্তি দিয়ে আমরা কি করতে পারি। এবার পিওকে, যে জায়গাটাকে ফেরত নিতে হবে সেই জায়গার মানুষদের তো রেডি থাকতে হবে। 15ই আগস্টে দেখেছিলেন ভিডিও? পিওকের লোকেরা স্লোগান দিচ্ছে পিওকে বনেগা হিন্দুস্তান। যে সিক্রেট এজেন্সি লাস্ট এতগুলো বছর ধরে পিওকেতে কাজ করছে, কামাল করে দিয়েছে তারা। পাকিস্তান যে জায়গাটাকে ক্যাপচার করে রেখেছে সেখানকার লোক স্লোগান দিচ্ছে পিওকে বনেগা হিন্দুস্তান। ইন্টারনাল সিকিউরিটি, পাকিস্তানের স্লিপার সেল নেটওয়ার্ক একের পর এক ধ্বংস হচ্ছে দ্রুত গতিতে। আপনি মনে করে দেখুন না, আপনার সারা জীবনে, আপনার কার কত বয়স আমি জানবো না, আলাদা আলাদা মানুষজন, এত মানুষ দেখেন এই চ্যানেল, একদিনে 200 জঙ্গি ধরা পড়েছে ভারতে, একদিনে। এটা লাস্ট আপনি কবে মনে করতে পারছেন? এবং ভারতও একটা কথা খুব ভালো করে বোঝে যে ভারত যখন সব দিক থেকে রেডি, পাকিস্তান এবং ভারতের স্ট্রেংথ গ্যাপ এই মুহূর্তে সব থেকে বেশি। এই মুহূর্তে পাকিস্তান অন্যতম দুর্বল সময় কাটাচ্ছে তাদের ইতিহাসের। তো পিওকে ফিরিয়ে নেওয়ার এই তো মোক্ষম সময়। কাজেই খুব করে মনে হয় যে বড় কিছু খুব শীঘ্র, খুব শীঘ্র মানে আবার ভাববেন না কাল বা পরশু, কয়েক মাসের মধ্যে কাশ্মীরে ঘটতে চলেছে। জয় হিন্দ, প্রত্যেকে ভালো থাকবেন।